স্টার্টিংয়ে আমি একদম লাস্টে ডাইভ মেরেছি, কারণ আমার ভিড়ের মধ্যে ডাইভ মারা বা সাঁতার কাটা একদম পছন্দ না। বা এরকমও হয় অনেক সময় সবাই ডাইভ মারলো, কারো হাতে পায়ে লেগে গেল, তো আমি চাই না আমার জন্য কারো লেগে যাক। ফিনিশ করার তো একটা প্ল্যান ছিলই ফার্স্ট থেকেই, কারণ প্র্যাকটিস যেরকম হয়েছে ফিনিশ না করলে হয়তো খুব বকা খেতাম। একবার এক্সপিরিয়েন্স হয়েছে আগের বছর, ফার্স্ট হয়েছিলাম লাস্ট ইয়ারেও, তো মোটামুটি এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েই এবছর সাঁতার কেটেছি। আমি সাঁতার যখন শুরু করি তখন মাইকেল ফেলপসকে দেখতাম। Welcome to Podcast with Suprabha. I am your host Suprabha Shaha, and today we are having a very special guest, Mr. Protoy Bhattacharya, who is the champion of the 81 kilometers. কেমন লাগছে আজকে এখানে এসে? ইভেন্টের পরে এখানে আসাটা এটাও একটা এক্সপিরিয়েন্সেরই পার্ট। আমি গত 3 বছর ধরে পার্টিসিপেট করছি এখানে। 19 দুবার করেছি, একবার 81 করেছি, এটা সেকেন্ড টাইম 81 করলাম। তো ইন্টারভিউ যখন হতো তখন তো এখানেই হতো, ভেন্যুতেই হতো। এখন ফার্স্ট টাইম এখানে এসে স্টুডিওতে কোনো। অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমায় এত বড় একটা সাকসেস পাওয়ার জন্য। কেমন লাগছে আজকে 81 কিলোমিটার্স সাঁতরে অতিক্রম করে? ফিনিশ করার তো একটা প্ল্যান ছিলই ফার্স্ট থেকেই, কারণ প্র্যাকটিস যেরকম হয়েছে ফিনিশ না করলে হয়তো খুব বকা খেতাম, কারণ আমাদের এর আগেও 10 আওয়ার্স প্র্যাকটিস করায় একবার হয়। আগের বার যখন 81 করেছিলাম তার আগেও 10 আওয়ার্স হয়েছিল একবার, তো ফিনিশ করাটা খুব একটা বড় ইস্যু ছিল না। আর একবার এক্সপিরিয়েন্স হয়েছে আগের বছর, ফার্স্ট হয়েছিলাম লাস্ট ইয়ারেও, তো মোটামুটি এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়েই এবছর সাঁতার কেটেছি। প্রথম থেকে স্পিড আপ করিনি, আস্তে আস্তে স্পিড আপ করেছি, আস্তে আস্তে লিড নিয়েছি, প্রথম থেকে কোনো তাড়াহুড়ো করিনি। তো আলটিমেটলি মানে সুইমিং যখন স্টার্ট করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে হয়তো যদি পেস মেনটেন করতে পারলে তাহলে ফার্স্ট হয়ে যাবো, এটা একটা এক্সপেক্টেডও ছিল। এই মেগা ইভেন্টের জন্য তুমি কি কি প্রিপারেশনস নিয়েছো আমাদের সাথে একটু শেয়ার করো। 81 কিলোমিটার্সের জন্য অ্যাটলিস্ট 2 মান্থস প্র্যাকটিস দরকার, মানে ডেডিকেটেডলি ফর দিস ইভেন্ট। আমি বেশি করবো ভেবেছিলাম, 2.5 মাস করবো ভেবেছিলাম, কিন্তু আগের মাসে আমার অ্যাক্সিডেন্ট হয় মিডিলে। তো প্র্যাকটিস তো মানে বেড রেস্টে ছিলাম আমি, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয় একটা 14 দিনের জন্য, দিয়ে আস্তে আস্তে রিহ্যাব করে করে আমি আগস্ট থেকে প্র্যাকটিস স্টার্ট করতে পেরেছি আবার। তো তখন আস্তে আস্তে প্র্যাকটিস বাড়িয়েছে, সকালে বিকালে মিলিয়ে 5 ঘন্টা প্র্যাকটিস হতো, 4.5-5 ঘন্টা। আর উইকলি ওয়ান্স এরকম হতো যে কন্টিনিউয়াস 5 আওয়ার্স বা 6 আওয়ার্স বা 7 আওয়ার্স বা 8 আওয়ার্স বা 10 আওয়ার্স একবার এরকম হতোই। এটাই ছিল আমাদের শিডিউল। আর মাঝখানে একটু ডিস্টার্বড হয়ে গেছিলো এই 14 ডেজ বেড রেস্ট আর 6 to 7 ডেজ রিহ্যাবের জন্য, এছাড়া সবই ঠিক ছিল। তোমাকে কি অ্যাট্রাক্ট করলো এই কম্পিটিশনে যোগ হওয়ার জন্য? আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ওপেন ওয়াটার করেছিলাম 2015-এ। আমি লং ডিস্টেন্স করছিলাম, যখন আমার গ্রুপ 1 হয় তখন আমি 1500 ফ্রিস্টাইলে নামতাম, 800 ফ্রিস্টাইলে নামতাম। তখন থেকেই আমার স্যারের একটা ইচ্ছা ছিল যে আমি ওপেন ওয়াটার ইভেন্টে পার্টিসিপেট করি। তো ফার্স্ট টাইম 14K-তে পার্টিসিপেট করেছিলাম আর 10K-তে পার্টিসিপেট করেছিলাম ফার্স্ট ইয়ারে ওপেন সেগমেন্টে। তো যখন দুটোতেই ফার্স্ট হই তো স্যার বললো যে এটাতেও কন্টিনিউ করো। তো আস্তে আস্তে 19 কিলোমিটার্সে পার্টিসিপেট করবো ভেবেছিলাম 17-তে, কিন্তু আমার ডেঙ্গু হয়ে যায়। যেই দিন ট্রেন ছিল সেই দিনই আমার রিপোর্টটা আসে, তো আমি আসতে পারিনি। তারপরের বছর থেকে 2বার 19-এ পার্টিসিপেট করেছি, 2 বছরই মোর ফার্স্ট হয়েছিলাম। এবার একবার দেখতাম যে 81 ইভেন্টটা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং লাগতো। তারপরে তখন বলতো যে ওয়ার্ল্ডস লংগেস্ট ইভেন্ট, ওই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো। ওয়ার্ল্ডস লংগেস্ট ইভেন্ট মানে সুইমিং ইভেন্ট। তো তাই জন্যই এখানে পার্টিসিপেট করা। 2023-এ ফার্স্ট টাইম করলাম, তারপরে নাহলে আমি 22-এও করতাম, কিন্তু 22-এ তো সম্ভব হয়নি। আর 23-এ আর 24-এ এই বছর 2 বছর পর পার্টিসিপেট করলাম। তুমি যে আজকে প্রাইজটা পেয়েছো এটা তোমার কাছে কতটা স্পেশাল? অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে আমি এটা প্রাইজের জন্য আসিনি। আমার মেন এম থাকে লাস্ট যদি কোথাও
প্রথমবার পার্টিসিপেট করি তাহলে একটা ভালো টাইম করার, মানে যেটা নিজের কাছে ভালো লাগবে বা একটা রেসপেক্টেবল টাইম হবে। আর যদি সেকেন্ড টাইম পার্টিসিপেট করি তাহলে বা থার্ড টাইম বেটার দেন লাস্ট টাইম যাতে আমি পারফর্ম করতে পারি বা টাইম যাতে বেটার হয়। আনফর্চুনেটলি আজকে হয়নি সেটা, আগের বার থেকে টাইম খারাপ হয়েছে, অনেকটাই খারাপ হয়েছে। 17 মিনিট স্লোয়ার গেছি আমি এবছর পুরো 81 কিলোমিটারে। এটার একটা রিজন আছে, ফার্স্ট 50 কিলোমিটার্সে কোথাও ফ্লো ছিল না, হয়তো 2-3 জায়গায় ফ্লো ছিল ফার্স্ট 50 কিলোমিটার্সে। তারপর থেকে আস্তে আস্তে কয়েকটা জায়গায় ফ্লো আসে, আর লাস্ট 19 কিলোমিটার্সে আমি 4-5 জায়গায় ফ্লো পাই। এটা ছাড়া খুবই ফ্ল্যাট ছিল ওয়াটার্স। তো আগের বার থেকে এফোর্টও বেশি দিয়েছিলাম, কিন্তু টাইম বেড়ে গেছে। কোনো ব্যাপার না, তাও তুমি ফার্স্ট হয়েছো। সেটা একটা ব্যাপার, বাট ওইটা মেন এম ছিল না, এমটা অন্য ছিল। তোমার কে ইন্সপিরেশন? ইন্সপিরেশন বলতে গেলে আমার অনেক দিকে অনেক রকম ইন্সপিরেশন আছে। আমি সাঁতার যখন শুরু করি তখন মাইকেল ফেলপসকে দেখতাম, ভাবতাম যে ওই জায়গাটায় যাওয়াই মানে সর্বোচ্চ। হ্যাঁ, এটা ঠিক যে সর্বোচ্চ, বাট ওই জায়গায় যাওয়ার জন্য মানে যেরকম ফেসিলিটি লাগে, যেরকম ডেডিকেশন লাগে, ফেসিলিটি হয়তো নেই, ডেডিকেশনটাও আমার মধ্যে নাই হয়তো। উনি 5 বছর কন্টিনিউয়াস একদিনও প্র্যাকটিস মিস করেননি, সেটা আমার প্রত্যেক উইকেই একদিন করে ছুটি থাকে, ঠিক আছে? তো ওটা হয় না, আর আমাদের শরীরের অনুযায়ী ওটা পারমিটও করবে না, মাসেল ব্রেকডাউন হবে কন্টিনিউয়াস। এরপরে আমি নিজের বাবা মাকে দেখি, বাবা ডিউটি করে বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, সেখানে কিছু কিছু দিক সামলায়। বর্ধমানের বাড়িতে থাকে, ঠাকুমাকে দেখে, এই বাড়িতে আসে, আমাদের সাথে থাকে, সুইমিং পুলে যায় আমাদের। মাকে দেখি, সব কিছু ছেড়ে আমার সাথে থাকে এখানে। আমাদের বাড়ি বর্ধমানে, মামার বাড়িও বর্ধমানেই। তো 2015 থেকে আমার আইসিএসসির পর থেকে মা এখানে এসেই থাকে। আরেকটা জিনিস বলবো, আমি আমার স্যারকেও দেখি, ওনার এজ এখন 65, একদিনও প্র্যাকটিস লেট হন না, আর একদিনও মিস করেন না। এই জিনিসগুলো আমার কাছে খুব ইন্সপায়ারিং। কম্পিটিশনে তো সারা বিশ্ব থেকে পার্টিসিপেন্টস আসে, তো তুমি প্রেশারটা কী করে হ্যান্ডেল করো? এটা যথেষ্ট প্রেশার চলে নিজের মধ্যে। ফার্স্টলি আমার যেটা মনে হয় সেটা স্পোর্টটাকে এনজয় করা মেন। হ্যাঁ, এবার রেজাল্টের দিকে আমি একদমই ভাবি না সেটা বলবো না, ভাবি, কিন্তু সেটা খুবই কম। হয়তো আমার এরকমও হয় যে আমার কোনো বন্ধু আসবে, মানে যারা ইউজুয়ালি ফার্স্ট সেকেন্ড হয় তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ থাকেই, এরকম হয় না রাইভেল মানে যে এনিমি হবে এরকম কোনো মানে নেই। তো আমরা এরকমও করেছি যে 10K-তে আমি সুশ্রুত কাপসে যখন ওপেন ওয়াটার ইভেন্ট হতো তখন এরকমও হয়েছে যে আমরা প্ল্যান করেছি যে 9.5 কিলোমিটার একসাথে কাটবো, একটু লিড নিয়ে বাকিদের থেকে, দিয়ে লাস্ট 500 মিটার্সে স্প্রিন্ট আউট করবো, দিয়ে যে আগে ঢুকবে। তো এইগুলো মানে এমন একটা ফান যেটা স্পোর্টসম্যানরাই বুঝতে পারবে, এটা ঠিক এক্সপ্লেন করা যাবে না। তো এইসব জিনিসগুলো থাকেই, মানে টেন্সড হলেও আমরা এইসব দিক থেকে মজা খুঁজেই নিই। এবার হ্যাঁ, মানে কিছু কিছু সময়, এবার যেমন এখন লোকে বলছে এবার চাপ আরও বেড়ে গেল, তোমাকে হ্যাট্রিক করতে হবে। আমি হ্যাট্রিকের ব্যাপারটা এর আগে ভাবিনি, আজকেই এই কথাটা বললো অনেকে। তো ঠিক আছে, আমি ভাবছি, আমার ইন্টারেস্টিং লাগছে হ্যাট্রিক ব্যাপারটা, দেখা যাক। কারণ আগের বছর ড্যানিয়েলের হ্যাট্রিক হওয়ার কথা ছিল, আমি ব্রেক করে দিয়েছিলাম ওনার রেকর্ডটা। তো উনি এবছর আসতে পারেননি, নেক্সট ইয়ার আসবেন, দেখা যাক উনি যদি আমার হ্যাট্রিকের রেকর্ডটা ব্রেক করে দেন। 81 কিলোমিটার্স কভার করা তো খুবই ডন্টিং, তো তুমি কি করে ফোকাস থাকো আর মোটিভেটেড থাকো ফাইনাল লাইনে পৌঁছানোর জন্য? মোটামুটি যখন 10 মিনিটস পেরিয়ে যায় আমি বুঝতে পারি, কিন্তু সবসময় ভাবি যে না, 7 মিনিট 8 মিনিট পেরিয়েছে বা 5 মিনিট পেরিয়েছে, এরকম ভাবতে থাকি। তার আমার বলাই আছে আমার লাইফগার্ডকে, মানে ঈশানদা আমার লাইফগার্ড হয় 2017 নাহলে 18 থেকে, ঠিক আছে? ওকে বলাই আছে যে 1 ঘন্টা পরে আমাকে ব্রেক করে জল দেবে। তো আমি মনে মনে ভাবি যে
হাফ অ্যান আওয়ার 40 মিনিটস হয়েছে, তখনই ঈশানদা বলে না 1 ঘন্টা হয়ে গেছে। এইটাই আমার পক্ষে একটা মানে ইন্টারেস্টিং বিষয় হয়ে যায় তখন। অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমাকেও। তুমি না থাকলে একজন লাইফ সেভার অনেকটা রোল প্লে করে একজনের জেতার পেছনে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাট ক্রেডিটটা আমি এতটা নেব না যতটা আপনি বললেন আমাকে, কারণ আমার যেটা মনে হয় যে সম্পূর্ণ ক্রেডিটটা আমার সুইমারের। আমি শুধুমাত্র ওকে গাইড করে নিয়ে গেছি, বাট হ্যাঁ খুশি আমি এর জন্য, থ্যাংক ইউ এর জন্য। তোমার আর ওর প্রত্যয় কবে দেখা? প্রত্যয়কে আমি অ্যাকচুয়ালি ও আমার জুনিয়র, আমি ওর থেকে সিনিয়র ছিলাম সুইমিংয়ে। তো আমাদের কবে দেখা বা কবে চিনি সেটা বলা ভুল হয়ে যাবে, কারণ আমি অনেক বছর আগে থেকে ওকে চিনি। তো ওটা খুব এক্স্যাক্টভাবে তো বলতে পারবো না, বাট ধরুন আমরা 2012 কি 13 সাল থেকে চিনি আমরা এই ইন্ডাস্ট্রিতে। বাহ, 1 ঘন্টা হয়ে গেল, আমি ভাবলাম 40 মিনিটস। এটা নিজের মানে প্লেইং ইট ফুল লাইক ইউ আর ফুলিং ইউর মাইন্ড। ইয়েস। কম্পিটিশনে যখন ফাইনাল স্ট্রেচ আসে লাস্ট 500 মিটার্স, তো তখন তোমার ভেতরে কি চলে? তখন ফিনিশ করার চিন্তাভাবনাটাই চলে, যেহেতু এত বড় ইভেন্ট, কেউ লাস্টে স্প্রিন্ট করতে চায় না যদি আশেপাশে কেউ না থাকে। যদি থাকে তখন মানে আমি যেটা আগে বললাম 10K-তে যেটা হতো, 10K-তে আমরা আগেই আসতে সাঁতারটা কেটে নিতাম, পরে স্প্রিন্টের ব্যাপারটা আসতো। তখন যা করে হোক ফার্স্ট হতে হবে এরকম একটা ব্যাপার আসে। যেহেতু আমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে নিচ্ছি যে আমরা আস্তে আস্তে যাব, দিয়ে লাস্টে আমরা স্প্রিন্ট করব। তো স্প্রিন্ট কেন করছি? আমরা ফার্স্ট হওয়ার জন্য। তো ওইটা একটা খেলার মতনই নিই, মানে ইট ইজ বেসিক্যালি ফান ফর আস, স্ট্রেসফুল নয় ওটা। তোমার নেক্সট লক্ষ্য কি? এখন পর্যন্ত তো অন্য কিছু ভাবছিলাম, কিন্তু আজ থেকে তো বলছে হ্যাট্রিক করার কথাটা, এটা ভাবছি। হয়তো করব নেক্সট ইয়ার, নামার ইচ্ছা আছে। যদি ইভেন্ট হয় তাহলে নামবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর ইংলিশ চ্যানেল করার ইচ্ছা আছে, কিন্তু ওটার জন্য স্পন্সরশিপস লাগে। তো দেখা যাক, আমি স্পন্সরশিপস করছি, যদি পাই তাহলে নিশ্চয়ই করব। আজকের কোনো এমন মেমোরেবল ইভেন্ট আছে তোমার? আজকে পার্টিকুলারলি কিছু নেই, পুরোটাই ফ্রম দ্য স্টার্টিং টু এন্ডিং সব কিছুই আমার পক্ষে মেমোরেবল। হ্যাঁ, মাঝখানের দিকটা একটু ব্ল্যাঙ্ক যাচ্ছে, কারণ একটা টাইমে আজকে যেরকম কম্পিটিটর ছিল আমি অনেকটা এগিয়ে গেছিলাম, মাঝখানে কোনো কম্পিটিশান ছিল না, তো আমি নিজের মতনই সাঁতার কাটছিলাম। কিন্তু স্লো হয়নি, কারণ রেকর্ড করার একটা চিন্তাভাবনা ছিল, আগের বছরের রেকর্ডটা ব্রেক করার, কিন্তু যেহেতু এত ফ্ল্যাট সেটা হলো না। স্টার্টিংয়ে আমি একদম লাস্টে ডাইভ মেরেছি, কারণ আমার ভিড়ের মধ্যে ডাইভ মারা বা সাঁতার কাটা একদম পছন্দ না। বা এরকমও হয় অনেক সময়, সবাই ডাইভ মারলো, কারো হাতে পায়ে লেগে গেল, তো আমি চাই না আমার জন্য কারো লেগে যাক। আর ইউজুয়ালি আমার যেরকম বডি স্ট্রাকচার বা বাকিদের, তো আমি যদি ডাইভ মারতাম সেখানে বাকিদেরই লেগে যাওয়ার চান্সেস বেশি ছিল, আমার আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল। তো তাই জন্যই লেটে ডাইভ মারলাম প্রায় 5 সেকেন্ডস পরে। তারপরে আমি সেকেন্ডে যাচ্ছিলাম প্রায় 1 কিলোমিটার পর্যন্ত। তখন একটু অকওয়ার্ডই লাগছিলো, ভাবছিলাম যদি এই ছেলেটা পুরোটাই এরকম করে টানে, দিয়ে আস্তে আস্তে স্লো হয়ে গেল, তারপরে তো এগিয়ে গেলাম, আর ধরা হলো না। তুমি আজকে সাকসেসের জন্য কাকে কাকে ক্রেডিট দিতে চাও? প্রথমত আমার বাবা মাকে আর কোচকে, কারণ আমি স্যারের কাছে প্র্যাকটিস করেছি, আর বাবা মার ডেডিকেশনের ব্যাপার তো বললামই একটু আগে। আজকে ঈশানদা, মানে আমার লাইফগার্ড, খুবই হেল্প করেছে এতে। এমন একটা টাইম এসেছিলো যে ঈশানদাকে সবসময় আমার প্যারালালি থাকতে হয়, ঠিক আছে? লাস্টে যারা বোর্ড চালায় তারা রাখতে পারছিল না ঈশানদাকে, তো ঈশানদা নিজেই বোর্ড টানছিল। যখন ধরো কম্পিটিশন চলছে, তো একজন লাইফ সেভারের কি কি রোল হয় ওর পেছনে? লাইফ সেভারের রোলটা হচ্ছে ওই আমরা যেহেতু গঙ্গায় সুইমিং করি, কারণ গঙ্গাতে কি হয়, অনেক স্রোতের ব্যাপার থাকে, যেটা কারেন্ট বলি আমরা ওই ল্যাঙ্গুয়েজে। তো কারেন্ট বা আপনার যেসব টার্নগুলো আসা, যে ওয়েতে আমি ওকে নিয়ে যাব, তো অ্যাজ এ লাইফ গার্ড আমার কাজ হচ্ছে ওকে ওই ওয়েটা নিয়ে যাওয়া, কারণ প্রিপেয়ারও বরাবরই ছিল।
প্রিপেয়ার হয়ে এসেছিলো, আমার শুধু কাজ আমাকে ওয়েতে নিয়ে যাওয়া। আর ডিউরিং সুইমিং ওকে যেমন আজকে 81 কিলোমিটার, তো 11 ঘন্টা লেগে গেছে আমাকে ওকে টাইমে ওর খাবার দেওয়া, কারণ 11 ঘন্টা কিছু না খেয়ে তো মুশকিল, তো সেই হিসাবে খাওয়া দাওয়ার এটা থেকেই যায়। তো টাইমে টাইমে খাওয়া দাওয়া, জল দেওয়া, প্লাস নিয়ে যাওয়া রাস্তা দিয়ে, মানে পথ দেখিয়ে, তো ব্যাস। তোমার এই লাইফ সেভারের কাজ কবে থেকে স্টার্টিং? কবে থেকে স্টার্ট অ্যাকচুয়ালি হয়তো আমি সেটাও মনে আসছে না। হ্যাঁ রাইট, আমার ভাই থেকে আমি স্টার্ট করেছিলাম লাইফ গার্ডের, মানে লাইফ সেভিংয়ের যে ইয়েটা। তো সেখান থেকে একটা খুবই মানে 1-2 বার ওর সাথে ছিলাম। তারপর আমার এইটুকু মনে আছে, তারপর থেকে আমি ডাইরেক্ট প্রত্যয়ের সাথে জুড়েছি এই লাইনে। তো শুরু হয়েছে মানে তবে থেকে শুরু হয়েছে। একটা লাইফ গার্ড হিসেবে একটা সুইমার যখন সুইমিং করছে, তো আমাদের জাস্ট ফলো করে নিয়ে যেতে হয়, এটুকুই। তো এটা বলবো যে ঈশানদা জাস্ট প্যারালি আমাকে গাইড করার জন্য নিজে বোটও টেনেছেন, ঈশানদার হাতে ফোসকাও পড়ে গেছে। সেখানেও একটা আমার প্র্যাকটিস পার্টনার যারা আছে তাদেরকে তো ধন্যবাদ জানাবোই। আমার বন্ধুদের সাথে দিনের পর দিন দেখা হয় না, কিন্তু যেদিন দেখা হয় সেই পুরনো বন্ধুর মতনই বিহেভ করে, তো এটা একটা প্লাস পয়েন্ট, আমি এরকম বন্ধু পেয়েছি। তুমি যখন প্রাইজটা পাচ্ছ স্টেজে, তখন তোমার মা বাবার রিয়াকশন দেখেছো? বাবাকে দেখতে পাইনি, মানে বাবা একটু পিছন দিকে বসছিল, কারণ লাইটটা আমার মুখের ওপর ফোকাস করছিল। আর মাকে তো দেখছিলাম, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, খুব খুশি ছিল। সবাই খুশি ছিল, মানে আমার সাথে যারা প্র্যাকটিস করে তারা বা তাদের প্যারেন্টসরা। এখানে ঈশানদাও খুব খুশি ছিল, ঈশানদা খুবই খুশি ছিল, ঈশানদা উঠেই বলছিল। তারপরে প্রত্যয় যখন স্টেজে প্রাইজটা নিচ্ছে, তখন তুমি নিচ থেকে দাঁড়িয়ে কেমন ফিল হচ্ছিল তোমার? অবভিয়াসলি দারুণ লাগছিল, কারণ ওটা তো ভালো লাগারই বিষয়। আর এত লোকের সামনে একটা এত দারুণভাবে যে সম্মানের সাথে ওকে যে আজকে প্রাইজ দিল, তো প্রাউড ফিল তো হবেই। কারণ নট অনলি লাইফ গার্ড, অ্যাজ এ ব্রাদার হিসাবেও যদি আমি দেখি, আমি অবভিয়াসলি প্রাউড ফিলই করব। আর ততটাই প্রাউড ছিলাম আজকে আমি। এইখানে যে দেবেন্দ্রনাথ দাস আছেন, মানে যে সেক্রেটারি, তিনিও খুব খুশি। এখানে জঙ্গিপুরে বা বহরমপুরের যারাই আছেন সবাই বলছিল এবছরও গোল্ড পাবে, তো তারাও আশা করছি খুবই খুশি হয়েছেন। এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছে তোমার সাথে, তুমি তাদেরকে কি মেসেজ দিতে চাও? এই কম্পিটিশনটার একটা বড় ব্যাপার হচ্ছে ফিনিশ করা। তো যারা ফিনিশ করেছে তাদের তো মানে কংগ্রেচুলেশন জানাতেই হয়। আর দোজ হু ডেয়ার টু পার্টিসিপেট ইন দিস ইভেন্ট যদি ফিনিশ নাও করে থাকে, তাহলে আমি বলবো তাদের গাটস আছে। তো এটা মানে যারা পোডিয়াম ফিনিশার তাদের তো অবশ্যই কংগ্রেচুলেশন জানাই। আর আমি চাই যে আরও নেক্সট টাইম আরও পার্টিসিপেট বাড়ুক। দেখা যাক, বলছে তো এবছর অনেকে আসতে পারেনি, তো এটা না হলে হয়তো 18 জন মতন হতো। আর সম্ভবত কালকে আরেকজনের শরীর খারাপ হয়ে গেছিলো, তিনি আসেননি। যারা ছোটরা এই ইন্টারভিউটা দেখছে, তোমার মতন একদিন হতে চাইছে, তুমি তাদেরকে কি মেসেজ দেবে? ছোট বলতে যদি খুব ছোট হয়, আমি তাদেরকে বলবো প্রফেশনালি কিছু এত তাড়াতাড়ি না শুরু করার কথা, জাস্ট ফর ফান যদি স্টার্ট করে সে, আমার মনে হয় খুবই ভালো হয়। তুমি একটা খেলো কেন, আরও 5টা খেলা খেলো, পড়াশোনা করো। তোমার যদি পরবর্তীকালে ইন্টারেস্ট আসে, যদি ভাবো এটাকে প্রফেশন বানাবে, তাহলে সেম লেভেল অফ ডেডিকেশন দেখাও যেটা বাকিরা দেখাচ্ছে। তোমার এই যে তোমার সাথে যারা আছে কম্পিট করে তোমার সাথে, তাদের মতন বা তাদের থেকে বেশি, কিন্তু আনটিল দ্যাট প্লে ইট অ্যাজ এ গেম অনলি। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। মোস্ট ওয়েলকাম। কেমন লাগলো? খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ।
That's it, sir. থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ I would again like to thank Pratyoy for staying with us so long. Thanks to you all for watching the video till the end. Please support us by subscribing our channel. Thank you so much. Love you all. Jai Hind.